ওই তামান্না। কি হয়েছে ভাইয়া? কে আপনি? ও সাব্বির। ইয়ো ইয়ো। আসসালামু আলাইকুম সবাইকে। চিল্লানিটা আস্তে হয়ে গেছে। সিক্সটি ফাইভ। কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? হ্যালো ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। আপনাদের অবস্থা তো ভালো, কিন্তু এই যে এমডি সাব্বির হোসেন, আপনি যে জোরে সিআরকে কল করেছেন, যারা হেডফোন দিয়ে ক্লাস করছে তারা তো হার্ট অ্যাটাক করবে। ম্যাম আমি তো ভয় ম্যাডাম পাইছি অনেক যে নিরবতা ছিল, এই জন্য একটু জোরে বললাম। আমি হচ্ছে লিঙ্কটা ৮টার আগে দিয়েছি, কিন্তু হচ্ছে আমরা ৫ মিনিট অন্তত ওয়েট করি, কারণ অনেকে একটু লেট করে জয়েন করে। ৫ মিনিট পরে ক্লাসটা স্টার্ট করি। আর এ সেকশনের সিআর বলেছিলেন যে ৮:৩০ থেকে ক্লাস নেয়ার। একজনের মনে হয় প্রবলেম আছে, তারপর আর কোনো আপডেট আমাকে দেওয়া হয়নি, তাই আমি অন টাইমে ৮টাতেই আপনাদের লিঙ্ক দিয়েছি। তো সেই জন্য আমরা কাইন্ডলি একটু ৫ মিনিট ওয়েট করি, তারপরে ক্লাসটা স্টার্ট করি। কথা কি কেউ বলতেছে না? মাইক অফ নাকি কোনো কিছু হচ্ছে, নাকি আমার সমস্যা? ওয়েটিং ওয়েটিং। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, আমরা মোটামুটি অনেকটা সময় ওয়েট করেছি, এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। আপনাদের ঈদের আগে হচ্ছে চ্যাপ্টার 1 যেটা ছিল ইন্ট্রোডাকশনের, সেটা সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে আমরা হচ্ছে নিউ চ্যাপ্টার পড়ব। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? দেখতে জি পাচ্ছি। ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, জি তো প্রথম যে চ্যাপ্টারটা ছিল ইন্ট্রোডাকশন, সেখানে আমরা দেখেছি যে একটা সিস্টেমের ইনফরমেশন কি হয়ে থাকে এবং কিভাবে ডেটা থেকে আমাদের ইনফরমেশন আসে। আমাদের বিভিন্ন টাইপসের ইনফরমেশন আমরা দেখেছি এবং আমরা একটা সিস্টেমের বিভিন্ন র্যাঙ্কের পার্সনরা কোন টাইপের ইনফরমেশন তাদের কাজে ইউজ করে থাকে, কোনটা লং টার্মের ক্ষেত্রে ইউজ করে থাকে, কোন ইনফরমেশন শর্ট টার্মে ইউজ করা হয় এবং কোনটা কোন টাইপের ইনফরমেশন, এই ধরনের এক্সাম্পল সহ যে থিওরিটিক্যাল পড়াশোনা ছিল সেটা আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি। এখন আমরা চ্যাপ্টার 1-এ দেখব যে একটা সিস্টেম বিল্ড আপ করতে বা ডেভেলপ করতে তার পুরোটা লাইফ সাইকেলটা কেমন হয়, আমরা কোথা থেকে কাজটা স্টার্ট করব। ধরেন আপনি একটা সিস্টেম নিয়ে কাজ করতে যাচ্ছেন, তো সেটার স্টার্টিংটা কোথায় হবে বা এন্ডিংটা কোথায় হবে, বা আপনি যখন একটা সিস্টেম বিল্ড আপ করতে চাচ্ছেন তখন কি সেটা বিল্ড আপ করে শেষ, মানে ক্রিয়েট করার পরে কি কাজ শেষ? না, সেটা কিন্তু আপনার রান করতে হয় এবং সেটা ঠিকমতো ম্যানেজ করতে পারছেন কিনা, সেটার মেনটেনেন্সটা ঠিকমতো হচ্ছে কিনা, বা কিভাবে একটা সিস্টেম আপগ্রেড করা যায়, কিভাবে আরো বেটার ওয়ে, ইফেক্টিভ ওয়েতে সেটাকে ক্রিয়েট করা যায়, সব সময় চিন্তাটা কিন্তু সেই দিকে থাকে। তো এই যে কাজগুলো, এটা একটা সাইকেলের মধ্য দিয়ে হয়ে থাকে। হুট করে তো আর কোনো সিস্টেমে আপনি আপডেট নিয়ে আসেন না, বা হুট করে তো কোনো একটা কাজ মেনটেনেন্সের জন্য আপনি চেঞ্জ করেন না। অবশ্যই এটা হচ্ছে মনিটরিং করা হয়, প্লাস হচ্ছে এটার ওভারঅল ফিডব্যাক নেওয়া হয় ইউজার থেকে, ইউজাররা কেমন ফিডব্যাক দিচ্ছে সবকিছু অ্যানালাইসিস করে তারপরে আবার সেখানে কি চেঞ্জ নিয়ে আসা হয়। তো এটা মোটামুটি একটা সাইকেলের মধ্য দিয়ে কাজ করতে থাকে। সিস্টেমটা বিল্ড আপ হওয়ার পরেও সেটার যে মেনটেনেন্সের কাজ বা হচ্ছে চেকিং, সবকিছু মিলিয়ে একটা সাইকেলের মধ্য দিয়ে আমাদের এই সিস্টেমটা, এবং সবকিছুই কি আমরা সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি। আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি সবকিছুই কি একটা সিস্টেমের আন্ডারে চলছে, যেহেতু আমরা প্রত্যেকটা কাজে ইনপুট দিচ্ছি এবং সেখান থেকে আউটপুট পাচ্ছি এবং একটা প্রোটোকল মেনটেন করে সেই কাজগুলো আমরা করছি। তো সবকিছুকেই আমরা সিস্টেম বলতে পারি এবং এই সিস্টেমের যে কাজটা হচ্ছে সেটাকে আমরা পুরো লাইফটাকে একটা সার্কেল হিসেবে বা সাইকেল হিসেবে কনসিডার করতে পারি। তো এই যে লাইফ সাইকেলটা আছে সেটার হচ্ছে আমাদের 9টা স্টেপ আছে। সিস্টেম যখন আপনি অ্যানালিসিস করবেন, সেটা ডিজাইন করবেন বা দেখবেন যে হচ্ছে কারণ কি এই টপিকটা আপনাদেরকে পড়ানো হয় কারণ আপনারা যখন হচ্ছে সফটওয়্যার ফার্মে যাবেন, সেই লেভেলে যাবেন, আপনারা তো সবসময় ম্যানেজার, নর্মাল যে লোয়ার র্যাঙ্ক থাকে ডেভেলপার, প্রথমে তো ডেভেলপার হয়, তারপরে হচ্ছে টিম লিডার হওয়া হয়, টিম লিডারের পরে ম্যানেজার বা হচ্ছে হায়ার র্যাঙ্কে যাওয়া হয়। তো প্রথম কাজটা কি থাকে? ডেভেলপিং এর কাজ থাকে, তারপরে না সিনিয়র ডেভেলপার, তারপরে হচ্ছে টিম লিডার যারা আছে সেখানে আপগ্রেড করা হয়। তো এই সিস্টেমটা কখন বা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন, এই কাজটা তাহলে কারা করে? যারা হায়ার র্যাঙ্কে থাকে তারাই কিন্তু মূলত সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের যে কিভাবে করতে হবে সেই চিন্তাধারা কিন্তু হায়ার লেভেল থেকে লোয়ারের দিকে আসতে থাকে। হয়তো ডেভেলপমেন্টের কাজটা যারা ডেভেলপার আছে তারা করে, টেস্টিং এর কাজটা যারা টেস্টিং টিম আছে তারা করে, তারপরে হচ্ছে কি কি ইনফরমেশনের দরকার আছে এই কাজগুলো কি বিভিন্ন টিমে ভাগ করে দিয়ে সেগুলো কাজ করে। তো যে 9টা স্টেপ প্রত্যেকটা সিস্টেম অ্যানালিসিস করতে দরকার হয়, এইগুলো আপনাদের পড়ানো হচ্ছে এই কারণে যাতে করে আপনারা যখন বিভিন্ন আইটি ফার্মে বা হচ্ছে সফটওয়্যার
ফার্মে যাবেন, সেখানে কাজ করবেন, তো একটা সময় তো আপনাকে হায়ার র্যাঙ্কে যেতে হবে। তখন তো জানতে হবে যে আমাকে কিভাবে একটা ডিসিশন নিতে হবে, বা একটা সিস্টেমের ডিজাইনের কাজ আমি কিভাবে নিব, কিভাবে আমি আমার প্রত্যেকটা গ্রুপকে কাজগুলোকে ডিভাইড করে দিব। তো এইসব কারণেই মূলত এই ইনফরমেশনগুলো আপনাদেরকে পড়ানো হয় সফটওয়্যার ফার্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, বা সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স যেন ভালো থাকে এবং আপনারা বেসিক জানে যেহেতু করে ক্লিয়ার থাকে, এইসব ক্ষেত্রে এই স্টেপগুলো আপনাদের বলা হয়। তো প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে কি কি রিকোয়ারমেন্টস এর দরকার। অবশ্যই যখন আমরা কোন একটা সিস্টেম নিয়ে কাজ করতে যাব, ধরেন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, সেখানে আপনার কি ইউজাররা অবভিয়াসলি আপনার কাছে আসবে, তার প্রবলেমটা বলবে, তারপরে আপনি কি সেই প্রবলেমের সলভটা কিভাবে দিতে পারবেন সেটা নিয়ে কথা বলবেন। তো প্রথমে আপনাকে কি জানতে হবে যে আমাদের ইউজার বা আমাদের যে সার্ভিসটা দিব সেই সিস্টেমের মাধ্যমে, সেখানে তারা কি কি রিকোয়ারমেন্টস চাচ্ছে। এখন একটা ব্যাংকিং সিস্টেমের কথা যদি চিন্তা করি, তাহলে ইউজারদের রিকোয়ারমেন্টস এক ধরনের থাকবে। আবার যদি আমরা কোনো হসপিটাল কনসিডার করি, সেটা হচ্ছে যদি গভর্নমেন্টের না হয় ক্লিনিক বলতে পারেন, সেটাও একটা সিস্টেম। তো সেখানেও কি রিকোয়ারমেন্টস থাকবে, সেখানে রিকোয়ারমেন্টস গুলো কি থাকবে আমাদের আলাদা থাকবে। তো আপনি যেই টাইপের সিস্টেম নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি যদি এখন একটা শপের কথাও চিন্তা করেন, কারো মাইক মনে হয় অন হয়ে আছে, মিউট করে রাখেন। তো আপনি যদি একটা নর্মাল, জি স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন না? ম্যাম আমরা তো দেখতে পাচ্ছি। ম্যাম আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার হয়তো পার্সোনাল যে নেটওয়ার্কটা আছে সেটা উইক আছে, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। একটু ওয়েট করেন, স্টেবল হলে সেটা দেখতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে যে সিস্টেম নিয়ে আপনি কাজ করেন না কেন, সেটার কিন্তু রিকোয়ারমেন্টস থাকবে। রিকোয়ারমেন্টসটা কাদের থেকে আসবে? যাদেরকে আপনি সার্ভিস দিতে চাচ্ছেন সেই সিস্টেমের মাধ্যমে, তাদের কথা চিন্তা করেই কিন্তু সেই সিস্টেমের রিকোয়ারমেন্টস গুলো আসবে। তো যখনই আপনি একটা সিস্টেম নিয়ে কাজ করতে যাবেন, একটা সিস্টেম, কোন একটা ফার্ম আপনি খুলতে যাচ্ছেন, সেটা যদি হচ্ছে আইটি ফার্ম হয়, তাহলে কি করবে? সেখানে আইটি রিলেটেড সার্ভিস আপনি প্রদান করবেন। সেখানে রিকোয়ারমেন্টস একরকম হবে। আপনি যদি একটা শপ খুলতে চান, সেটাও কি একটা সিস্টেম। আপনি একটা লাইব্রেরি সেট আপ করতে চাচ্ছেন, সেটাও একটা সিস্টেম। কিন্তু সেখানে রিকোয়ারমেন্টস গুলো কি আমাদের আলাদা থাকবে। তো আপনি যে সিস্টেম নিয়ে কাজ করবেন বা যে সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেটার আগে ফার্স্ট স্টেপ হচ্ছে, আচ্ছা যেহেতু আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিটের ব্রেক নিই।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো আমরা প্রথম স্টেপ নিয়ে বললাম যে যে কাজে আমরা করতে চাই না কেন, প্রথমে আমাকে ফাইন্ড আউট করতে হবে আমরা কোন কাজটা করতে যাচ্ছি বা আমি কোন সার্ভিসটা দিতে চাচ্ছি। তো প্রথমে তো আপনি একদম এ টু জেড যেটা করবেন সেটাই যে হচ্ছে রিকোয়ারমেন্টস নিয়ে আসতে পারবেন এমন না। প্রথমে আমাকে ওভারঅল চিন্তা করতে হবে যে আমার যখন আমি একটা সিস্টেম বিল্ড আপ করতে যাব বা আমি একটা সিস্টেম নতুন করে সেট আপ করতে যাব, অবশ্যই আমি এমন একটা কাজ করব যেটা হচ্ছে স্যাচুরেটেড না বা যেটা হচ্ছে খুবই কমন না। কারণ আমি যদি আনকমন কিছু নিয়ে আসতে পারি সিস্টেমে, যদিও এক্সিস্টিং অনেক কাজ থাকে যেটাকে ইমপ্রুভ করে আমরা সার্ভিস প্রদান করতে চাই, এমন সিস্টেম নিয়ে আসতে চাই। তো এইসব কাজ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে যে আমাদের কোন কাজটা করা উচিত, কোন বা কোন সার্ভিসটা আমাদের সিস্টেমের মাধ্যমে প্রোভাইড করা উচিত, যেটার ফলে আমাদের কি হবে, সিস্টেমটা ভালো মতো রান করবে, প্লাস হচ্ছে সেখান থেকে প্রফিট আমাদের ভালো আসবে। তো এটার জন্য প্রথমে অবশ্যই ডিটারমাইন করতে হবে যে কি কি রিকোয়ারমেন্টস এর প্রয়োজন হচ্ছে, বা হচ্ছে আমাদের ইউজাররা বা আমাদের আশেপাশে এমন কি কাজ করতে হবে যেটার প্রয়োজন অনেক বেশি। তো প্রথমে এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা করার পরে যখন আপনি হচ্ছে একটা ডিসিশনে এসে হচ্ছে স্টপ করবেন যে হ্যাঁ, আমাদের অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করা শেষ, এখন আমি হচ্ছে একটা স্পেসিফিক কাজ করব। তো যখন আপনি ওভারঅল চিন্তা করে একটা স্পেসিফিক আইডিয়া দাঁড় করাবেন এবং সেটার রিলেটেড ইনফরমেশন কালেক্ট করবেন, তখন আপনি স্টেপ 2 তে চলে যাবেন। তো প্রথমে যখন আপনি চিন্তা করলেন যে আমার একটা সিস্টেমে কাজ করতে হবে, তো এটা চিন্তা করার পরে আপনি চিন্তা করলেন যে হচ্ছে আমাদের আসলে এখন চারপাশ চিন্তা করলে কোন বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বা কোন সিস্টেমটা বিল্ড আপ করলে আমাদের ভালো হবে, আমরা ভালো সার্ভিস দিতে পারবো। তো আপনি অনেকগুলো চিন্তা ভাবনা করলেন যে আপনি একটা লাইব্রেরি দিবেন, নাকি একটা হচ্ছে নর্মাল শপ দিবেন, গ্রোসারি শপ দিবেন, নাকি আপনি হচ্ছে একটা অন্য সার্ভিসের কোনো একটা শপ দিবেন। তো আপনার কাছে মাল্টিপল আইডিয়া আসতে পারে। তো সেই আইডিয়াগুলো যখন আসবে তখন আপনি স্টেপ 1 এ থাকবেন, আর সবগুলো আইডিয়া কনসিডার করে যখন আপনি একটা স্পেসিফিক গোল সেট করবেন বা একটা স্পেসিফিক রিকোয়ারমেন্টস এর দিকে যাবেন, তখন আপনি স্টেপ 2 তে চলে যাবেন, যেটাকে বলা হবে রিকোয়ারমেন্টস এর স্পেসিফিকেশনস। দেন হচ্ছে আমাদের থার্ড স্টেপটা কি, সেটা হচ্ছে ফিজিবিলিটি অ্যানালিসিস বা ফিজিবিলিটি স্টাডি আমরা সেটাকে বলে থাকি। এটা কি, এটা হচ্ছে যখন আপনি একটা গোল সেট করে ফেলবেন, তখন সেই গোলে পৌঁছানোর জন্য আপনাদের মাল্টিপল পাথ থাকবে বা মাল্টিপল পাথ আপনারা নিজেরাই ক্রিয়েট করবেন। ধরেন আপনি চিন্তা করছেন যে এখান থেকে ভার্সিটি যাবেন, আপনারা যেখানে আছেন বা হচ্ছে আজমপুর থেকে আপনি হচ্ছে ভার্সিটি যাবেন, এরকম একটা ডিসিশন আপনি নিলেন, আপনার গোল আপনি সেট করলেন। এখন কি আপনি মাল্টিপল পাথ কি আছে, আপনার ভার্সিটি যাওয়ার জন্য মাল্টিপল পাথ আছে, আপনি মাল্টিপল পাথ দিয়ে যেতে পারেন। কিন্তু সেটা যখন আপনি যাওয়ার কথা চিন্তা করবেন, আপনি মাথায় কি রাখবেন যে যেই পাথ আমাকে শর্ট টাইমে প্লাস হচ্ছে কম খরচে ভার্সিটি নিয়ে যাবে, আমি সেটাই চুজ করব, তাই না? আপনি কেন হচ্ছে জসীমউদ্দিন ঘুরে বা হচ্ছে মিরপুর ঘুরে, যদি আপনি আজমপুরে থাকেন আপনি মিরপুর ঘুরে কেন ভার্সিটি যাবেন? আপনি তো হচ্ছে খালপা দিয়ে যেতে পারেন বা আপনি মেট্রো স্টেশন করে যেতে পারেন। তো ফিজিবিলিটি অ্যানালিসিসে কি করা হয়, যখন আপনি একটা গোল সেট করে ফেলেন যে আপনি এই কাজটাই করবেন, তখন সেই গোলে পৌঁছানোর জন্য আপনার সামনে মাল্টিপল টাস্ক বা মাল্টিপল পাথ থাকে। তো আপনি সেক্ষেত্রে কি করেন, প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে কনসিডার করে থাকেন যে কোন কাজটা করলে আমাকে সবচেয়ে কম টাকা খরচ করতে হবে কিন্তু আমার আউটকামটা সবচেয়ে বেশি আসবে। তো এই কাজগুলো আমরা করে থাকি ফিজিবিলিটি অ্যানালিসিস এর ক্ষেত্রে। আর যখন আপনি মাল্টিপল ওয়ে চিন্তা করবেন, তখন অবশ্যই আপনাকে দেখতে হবে কোন ওয়েটা আমাদের বেস্ট সলিউশন দিচ্ছে বা মোস্ট এফিশিয়েন্ট রেজাল্ট দিবে কোনটা, আপনি সেটা সিলেক্ট করবেন। তো যখনই আপনি সেটা সিলেক্ট করবেন, সেটা চলে আসবে আমার ফাইনাল স্পেসিফিকেশনের ক্ষেত্রে। আর যখন আপনি ফাইনালাইজ করে ফেলবেন যে আপনি এই পাথ দিয়েই যাবেন, আপনার গোলে যখন পৌঁছাতে হবে, আপনি পাথ একটা সিলেক্ট করে ফেলেছেন এবং সেটা ফাইনালাইজ করে ফেলেছেন স্টেপ 4 এ, তখন আপনার দরকার হবে যে হার্ডওয়্যার স্টাডি। আমার কি কি কাজ করতে হবে বা এই কাজ করার জন্য, এই সিস্টেমটা বিল্ড আপ করার জন্য আমার কি কি হার্ডওয়্যার দরকার হবে। যখন আপনি হচ্ছে যদি বলেন যে একটা আইটি ফার্ম দিবেন যেখানে আপনি হচ্ছে ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের সার্ভিস দিবেন, তো এটা যখন আপনি ফাইনালাইজ করে ফেলবেন,
তখন সেই আইটি ফার্মের জন্য কি কি দরকার হবে? অবশ্যই কম্পিউটারের দরকার হবে, তো এবং কি ডেস্কের দরকার হবে, চেয়ারের দরকার হবে। এই যে হার্ডওয়্যার গুলো আছে যেগুলো ভিজিবল আমরা দেখতে পাচ্ছি, তো এগুলোর প্রয়োজন যখন হবে, প্রয়োজনীয়তা হলে কি আপনি অবশ্যই সেটা নিয়ে অ্যানালিসিস করবেন, সেটা নিয়ে স্টাডি করবেন, সেগুলো আসবে আমাদের স্টেপ 5-এ। এরপর আসবে সিস্টেম ডিজাইন। যখনই আপনি একটা সিস্টেম বিল্ড আপ করতে যাবেন, তখন কি একটা সেট আপ করতে হয়। হার্ডওয়্যার, আপনি চেয়ার কিনে নিয়ে আসলেন, আপনি পিসি কিনে নিয়ে আসলেন, আপনি মনিটর কিনে নিয়ে আসলেন, টেবিল, ডেস্কটপ যা আছে সবকিছু আপনি কিনে নিয়ে আসলেন, কিন্তু সেগুলোর কি একটা ডিজাইন করতে হবে না? একটা সেট আপের মধ্যে তো নিয়ে আসতে হবে। ডিজাইন যদি না করে থাকেন তাহলে তো সেটা কি আনঅর্গানাইজড ওয়েতে থাকবে, সেটা একটা সিস্টেম আমরা বলতে পারি না। অবশ্যই কি সিস্টেম একটা অর্গানাইজড ওয়েতে আসবে। তো এই যে কাজগুলো করতে হবে, অবশ্যই কি সেট আপটা কেমন হবে, বা হচ্ছে আপনি কয়জন টিম মেম্বার নেবেন, আপনি কয়জন এমপ্লয়ি নেবেন, তারা কে কোন কাজ করবে, এই সবগুলো কি আমাদের সিস্টেম ডিজাইনের মধ্যে আসবে। যে একটা ড্রাফট আমরা ক্রিয়েট করব যে হ্যাঁ আমি 5জন এমপ্লয়ি নিব, তারা এই কাজ করবে। যখন আপনি কাজটা করবেন, কাজ করার আগে কি করতে হবে? অবশ্যই সেটা ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেখানে হচ্ছে সেট আপ করে ফেলবেন, প্লাস হচ্ছে আপনার এমপ্লয়ি যারা আছে তাদেরকে আপনি হায়ার করে ফেলবেন। তো এই কাজ করা হলে কি মোটামুটি একটা সিস্টেমের ইমপ্লিমেন্টেশন কমপ্লিট। এরপরে কি কাজ? সিস্টেমের ইভালুয়েশন। তো আপনি যে একটা আইটি ফার্ম দিলেন, সিস্টেমটা বিল্ড আপ করলেন, তো তারা কি করবে? সার্ভিস দিবে। ইউজার যারা আসবে তাদেরকে সার্ভিস দিবে। সেই সার্ভিসটা কেমন দিচ্ছেন? তারা কি ভালো মতো কাজ করছে? আপনার সিস্টেমটা কি ঠিক মতো কাজ করছে? ইউজার যারা আসছে তারা কি স্যাটিসফাইড হচ্ছে কিনা, তাদের যে ফিডব্যাক, এটার মাধ্যমে আপনি আপনার সিস্টেমের একটা ইভালুয়েশন ক্রিয়েট করবেন। কারণ কি আপনি যখন সিস্টেম ক্রিয়েট করেন, আপনি তো অবশ্যই সেখানে স্টেবল থাকবেন না। আপনার চিন্তা ভাবনা কি থাকবে? যে আমি আমার সিস্টেমটাকে কত বড় করতে পারবো, এখানে আমি কত বেশি ইনভলভমেন্ট নিয়ে আসতে পারবো, বা এখান থেকে আমি কত ভালো আউটকাম পেতে পারবো। তো অবশ্যই সেটা কি মডিফিকেশনের কাজ করতে হবে, বা সেটা ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতে হবে। সেটার জন্য আমাকে প্রথমে ইভালুয়েশনটা নিতে হবে, ফিডব্যাকটা নিতে হবে, দেন আমরা সেটা মডিফিকেশনের কাজ করব। তখন আমরা স্টেপ 9-এ চলে যাব, এবং এই কাজটা ইভালুয়েশন এবং মডিফিকেশন, এই কাজটা আমাদের বারবার রিপিট হতে থাকবে। যদি আমরা নতুন কোনো কাজ করতে চাই, নতুন একটা সেগমেন্ট আনতে যাই আমাদের আইটি সেক্টরের সাথে, আমি যদি আরেকটা ফার্ম খুলতে চাই, সেখানে আপনি ধরেন যে হার্ডওয়্যার রিলেটেড বিভিন্ন মেশিনারি সেল করতে চাচ্ছেন, তো বা সেই রিলেটেড সার্ভিস দিতে যাচ্ছেন, সেগুলো করার জন্য আবার আমাকে কি করতে হবে? স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ 9 পর্যন্ত কিন্তু যেতে হবে। তাহলে যখনই আমরা একটা সিস্টেম বিল্ড আপ করতে যাব বা একটা সিস্টেম নিয়ে কাজ করতে চাইবো, তখন অবশ্যই আমাকে এই 9টা স্টেপ ফলো করেই সেই কাজগুলো করতে হবে। এখন আমরা যদি সবগুলোর ডিটেলস দেখি, আমি একটু আগে যেগুলো বললাম সেগুলোই এখানে হচ্ছে জাস্ট হচ্ছে একটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা আছে, লেখা আছে। যেমন স্টেপ 1-এ আমাদের বলা আছে যে রিকোয়ারমেন্টস ডিটারমিনেশন, সেখানে কি করবে? ম্যানেজার। তো এখানে যেহেতু আমরা সিস্টেম নিয়ে অ্যানালিসিস করছি, ধরেন যে আমরা একটা এক্সিস্টিং সিস্টেম নিয়ে কনসিডার করছি, একটা ব্যাংকিং সিস্টেম হতে পারে, ব্যাংকিং কি একটা সিস্টেম। তো সেখানে যখন আমরা হচ্ছে ব্যাংকিং সিস্টেমটা কাজ করতে যাব, তো প্রথম কি করবে? ম্যানেজার চিন্তা করবে যে আমার কি প্রয়োজন, আমার কি নতুন ব্রাঞ্চের প্রয়োজন, নাকি আমার নতুন একটা সেগমেন্টের প্রয়োজন, নাকি হচ্ছে আমরা নতুন একটা ক্রাইটেরিয়া নিয়ে আসবো যেখানে হচ্ছে আমরা আর একটু বেটার ওয়েতে সার্ভিস দিব। আমরা হচ্ছে আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে, কারণ বিভিন্ন ধরনের ব্যাংকিং সিস্টেম আছে, কেন সে আপনারটা চুজ করবে? অবশ্যই কিছু ভ্যারাইটি নিয়ে আসতে হবে, বা একটু বেটার ওয়েতে আপনার ব্যাংকিং সিস্টেম বা যে সিস্টেমটা আপনি বিল্ড আপ করতে চাচ্ছেন সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। না হলে ইউজার, মার্কেটে তো অনেক ধরনের ব্যাংকিং সিস্টেম আছে, আপনারটা কেন সিলেক্ট করবে? তো এইসব যখন চিন্তা করতে হবে, ওভারঅল চিন্তা করতে হবে। ফার্স্টে কি সব মানে অল কনসিডার সিচুয়েশন যখন আপনি কনসিডার করবেন, তখন সেই জিনিসটা আসবে আমাদের রিকোয়ারমেন্টস ডিটারমিনেশনের ক্ষেত্রে, যে হচ্ছে ফিগার আউট করছে যে আমার আসলে কি করা প্রয়োজন। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখবে, বিভিন্ন দেখতে হবে যে হচ্ছে আমাদের কাছে যে ইউজার গুলো আসে তাদের তারা কি চাচ্ছে, তারা কি হচ্ছে জাস্ট সেভিংস এর জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে, নাকি তারা অনেক ক্ষেত্রে লোন চাচ্ছে, তাদের লোনটা
কোন মেয়াদে করলে ভালো হচ্ছে, কোন ক্রাইটেরিয়া ফেললে সেটাতে আমরা আরো বেটার করতে পারছি। তো এই যে বিভিন্ন ওভারঅল চিন্তা ভাবনা বা সেটা থেকে ইনফরমেশন কালেক্ট করা, এগুলো আসবে আমাদের স্টেপ 1-এ। দেন ওভারঅল ইনফরমেশন কালেক্ট করার পরে আপনি যখন একটা স্পেসিফিক ইনফরমেশনের দিকে যাবেন বা একটা স্পেসিফিক ধাপের দিকে যাবেন, তখন সেটাকে বলা হবে সিস্টেমস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তো এটা কাজ করার জন্য অবশ্যই আমাকে এক্সিস্টিং সিস্টেম নিয়ে কাজ করতে হবে। তো প্রথম রাউন্ডে তো আপনি ওভারঅল চিন্তা করলেন, তো ওভারঅল চিন্তা করার পরে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার কম্পিটিটর কারা। আপনি যে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে যেটা বললাম যে আপনার কম্পিটিটর কারা, তারা কি কি সার্ভিস দিচ্ছে, তাহলে তারা যদি এই সার্ভিসগুলো দেয়, আমাকে আরেকটু বেটার অপশন নিয়ে আসতে হবে বা আমার আরেকটু বেটারমেন্টের জন্য আমি কি কাজ করতে পারি। তো এই ধরনের কাজ নিয়ে তাহলে কি বিষয়টা স্পেসিফিক হয়ে গেল। আপনি প্রথমে ওভারঅল চিন্তা করলেন যে আমি একটা ব্যাংক দিব, এটার জন্য আমার কি কি দরকার। তারপর আপনি চিন্তা করলেন যে আমার তো অনেক কম্পিটিটর আছে মার্কেটে, আমি তাহলে বেটার কি অপশন নিয়ে আসবো বা কেন ইউজাররা আমার ব্যাংকিং এর সিস্টেমের দিকে অ্যাট্রাক্ট হবে। তো এই জিনিসগুলো ফিগার আউট করতে পারবেন আপনারা হচ্ছে বা যে স্টেপে ফিগার আউট করা হয় সেটাকে বলা হয় রিকোয়ারমেন্টস এর স্পেসিফিকেশন। একদম স্পেসিফিক এই টাস্কটা করব বা স্পেসিফিক আমি এই ভার্সনটা নিয়ে আসবো, যার কারণে ইউজাররা আমারটা চুজ করবে, বাকিদের চেয়ে আমারটাকে প্রায়োরিটি দিবে। তো এই কাজটা আমরা স্টেপ 2-তে করব। আর এরপরে যেটা বললাম যে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। তো এখানে আমাদের 3 ধরনের বিষয় নিয়ে চিন্তা করতে হয়। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স, আমার একটা সিস্টেমের জন্য এটার সাথে ইনভলভ থাকতে হবে এমন কতজন পার্সন হিউম্যান দরকার। তারপরে হচ্ছে আমাদের টাইম এবং মানি। অবশ্যই কি একটা সিস্টেম, আপনি যখন সিস্টেম নিয়ে কাজ করতে যাবেন সেখানে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে, টাইমও ইনভেস্ট করতে হবে, মানিও ইনভেস্ট করতে হবে। আর লাস্টে হচ্ছে আমাদের ইকুইপমেন্ট, কি কি ইকুইপমেন্ট প্রয়োজন হবে। আমি একটা সিস্টেম বিল্ড আপ করবো, অবশ্যই তো আমাকে ফিজিক্যাল বলেন বা হচ্ছে সব ধরনের ইকুইপমেন্ট কি আমাদের সেটা সফটওয়্যার ইকুইপমেন্টও হতে পারে বা হার্ডওয়্যার ইকুইপমেন্টও হতে পারে। তো এই 3টা কনসিডার করে আমরা ডিফারেন্ট ওয়ে সেট করব আমাদের গোলে পৌঁছানোর জন্য। আপনি যে ভার্সনটা নিয়ে আসতে যাচ্ছেন বা আপনার যে স্পেসিফিক গোলটা আছে সেটার জন্য এই 3টা কনসিডার করে, এই 3টা সিস্টেম কনসিডার করে কোনটা বেটার হচ্ছে, কোনটাতে আমার কম পার্সন বা কম টাইমে কম টাকা খরচ করে আমি ভালো কিছু দিতে পারছি, সেটাতে আমার ইকুইপমেন্টের ইনভলভমেন্টটাও কম দরকার হচ্ছে। তারপর আপনি চাইলে এটাও করতে পারেন যে হ্যাঁ, আমি হিউম্যান রিসোর্সটাকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি, আমরা অনেক ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আসবো বা ম্যানেজমেন্ট টিম নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার টাইমটা কম লাগতে পারে, কারণ আপনি একটা এক্সপার্ট টিম নিয়ে আসছেন, কিন্তু সেক্ষেত্রে আবার কি মানিটা আমার বেশি লাগবে। এখন সেক্ষেত্রে ইকুইপমেন্টটা আমার অনেকে আছে, অনেক এক্সপার্ট টিম আছে, কম ইকুইপমেন্টেও বেটার আউটপুট দিতে পারে। আবার যদি আপনার এক্সপার্ট টিম না হয় সেক্ষেত্রে ইকুইপমেন্টটা কি সেটার সার্ভিসটা বেটার হতে হবে, কারণ কি আপনার হিউম্যান রিসোর্স যারা আছে তারা ততটা এক্সপার্ট না। তো ওভারঅল চিন্তা করলে যেটা হচ্ছে বেস্ট সলিউশন মনে হবে সেটা অ্যানালিসিস করা যায় এই ফিজিবিলিটি স্টাডিতে। এটার ইন ডিটেলস আমরা যখন হচ্ছে ফিজিবিলিটি স্টাডি একটা চ্যাপ্টারই আছে সেখানে আমরা দেখব যে কিভাবে আসলে এই কস্ট বেনিফিট অ্যানালিসিসটা করা হয় বা এই 3টাকে কনসিডার করে ওভারঅল পাথ থেকে আমরা বেস্ট পাথটা কিভাবে সিলেক্ট করতে পারি। এই সবগুলো কাজ আমরা ফিজিবিলিটি অ্যানালিসিস বা ফিজিবিলিটি স্টাডিতে করব। তো একটু আগে যে টপিকগুলো বলা হলো তিনটার ক্ষেত্রে দেখেন এখানে বলা হয়েছে যে কি পরিমাণ কস্ট হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তারপরে হচ্ছে মোস্ট সুইটেবল মেথড কোনটা, একটু আগে যেটা এক্সাম্পল দেওয়া হলো যে আপনি আজমপুর থেকে ভার্সিটি যাবেন, সেটার জন্য সুইটেবল পাথ কোনটা, কস্ট কোনটাতে কম হচ্ছে, সময় কোনটাতে সেভ হচ্ছে, বা আপনার যে রিসোর্স গুলো আছে সেখানে কি কি অ্যাডিশনাল রিসোর্স নিয়ে আসতে হচ্ছে, বা হচ্ছে আমার যেই সিস্টেমটা এক্সিস্টিং আছে সেটা সেই ইকুইপমেন্ট দিয়ে আমরা আদৌ কাজটা কমপ্লিট করতে পারবো কিনা। তো এই ওভারঅল এগুলো কনসিডার করে আমরা হচ্ছে আলটিমেটলি একটা কনক্লুশনের দিকে আসবো যে হ্যাঁ, আমার 4-5টা পাথ আছে এবং ধরেন যে প্রথমটা একটু কম এফিশিয়েন্ট, সেকেন্ডটা একটু বেশি, থার্ডটা একটু বেশি, কিন্তু ফোর্থটা তেমন একটা এফিশিয়েন্ট না, আমরা আগে থেকেই সেটা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা স্টেপ 4-এ কি করব, যেই সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপ যেটা ছিল বেটার যেটা সলিউশন দিচ্ছে সেইটাকে ফাইনালাইজ করে ফেলবো। তো এখানে
যখন আপনি ফাইনালাইজ করবেন অবশ্যই কিন্তু আপনি যার জন্য কাজ করছেন বা যাদের জন্য কাজ করছেন, যাদের আপনি সার্ভিস দিতে চাচ্ছেন, তাদের কিন্তু একটা এগ্রিমেন্ট নিয়ে আসতে হবে যে আমি এই পার্সনদের জন্য কাজ করছি, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি কাজ করছি। তো তারা যদি অ্যাগ্রি করে, তো এই জিনিসটা আরেকটু বেটার ওয়েতে খেয়াল করবেন যে যখন আমাদের সফটওয়্যার ফার্মগুলো বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট তারা বিল্ড আপ করে দেয় বা কোন একটা মোবাইল অ্যাপ্লিকেশন তারা ডেভেলপ করে দেয়, তখন কিন্তু যেমনটা চাচ্ছে ইউজার, যেমনটা চাচ্ছে সেই রিকোয়ারমেন্টস ফুলফিল হচ্ছে কিনা সেটা কিন্তু এই স্টেপ 4-এ ফাইনালাইজ করে। তো দেখবেন যখন হচ্ছে বিভিন্ন কোম্পানি এই সফটওয়্যার ফার্মগুলোতে গিয়ে বলে যে আমাদের জন্য ওয়েবসাইট রেডি করে দেন, প্রথমে কি তারা টাকা দিয়ে অ্যাডভান্স করে ফেলে? না, প্রথমে হচ্ছে তাদের রিকোয়ারমেন্টস গুলো সেই ফার্মের যারা ম্যানেজারিয়াল টিম আছে তাদের নিয়ে বসে একটা কথা বলে, এবং তাদের বাজেট কেমন, তাদের হচ্ছে টাইম কেমন, সবকিছু কিন্তু তারা কনসিডার করার পরে একটা ড্রাফট কিন্তু তারা রেডি করে। আর এই ফাইনালাইজটা কারা করে? যারা সার্ভিস নিচ্ছে বা যারা বিভিন্ন কোম্পানিতে যারা এই ওয়েবসাইটটা বানাতে চাচ্ছে, তারা কিন্তু এই পারমিশনটা দিয়ে থাকে যে হচ্ছে আমার এই 4-5টা ওয়ে আছে এটাকে বিল্ড আপ করার, আপনি কোনটাকে সিলেক্ট করছেন। তো অবশ্যই সেটার ক্ষেত্রে কি করে থাকে, যারা সার্ভিস নিতে আসছে তারাই ফাইনালাইজ করে থাকে যে হ্যাঁ আমি এই পাথ দিয়ে সামনের দিকে আমাদের যে গোলটা আছে বা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা বিল্ড আপ করতে যাব। তো এই কাজটা আসবে আমাদের স্টেপ 4-এ। তো যখন ফাইনালাইজ করা দরকার হয়ে শেষ হয়ে যাবে, তখন কি আমাদের হার্ডওয়্যার স্টাডিতে চলে যাব যে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদের নতুন করে কি কি হার্ডওয়্যার নেওয়া দরকার হবে, বা কয়টা টিম সেটাতে কাজ করবে, 2টা টিম কাজ করবে নাকি একটা টিম কাজ করলেই সেটা কমপ্লিট হয়ে যাবে, বা একটা টিম যখন কাজ করবে তাদের কয়টা পিসি বা কয়টা ল্যাপটপের প্রয়োজন হবে, তো এই কম্পিউটারের প্রয়োজন হবে বা কি কি সফটওয়্যারের প্রয়োজন হতে পারে। তো এই ধরনের কাজগুলো আমরা স্টেপ 5-এ করব। তো স্টেপ 5-এ করার পরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সিস্টেমের ডিজাইন। তো যখন আপনারা একটা ওয়েবসাইট বানাতে চাইবেন, অবশ্যই কি আগে সেটা ডিজাইন করতে হবে, লজিক্যালি থিঙ্ক করতে হবে যে আমার এই ওয়েবসাইটটাতে কি কি থাকবে। ইউজার লগ ইনের একটা পোর্শন থাকবে, তারপরে হচ্ছে যে সার্ভিসগুলো দিবে সেই প্রোডাক্টগুলো শো করার জন্য একটা পেজ থাকবে, আমাদের মাল্টিপল পেজ থাকবে, বা অথেন্টিকেশনের একটা পেজ থাকবে। তো যখন আপনি আগেই তো আপনি ডেভেলপমেন্টে চলে যাবেন না, প্রথমে সবগুলোর একটা প্রোটোটাইপ আপনি ক্রিয়েট করবেন। প্রোটোটাইপটা বানানোর পরে আপনি হচ্ছে সেটা ডিজাইন করবেন যে হ্যাঁ আমাদের ইউজার লগ ইন পেজটা এমন হবে, আমাদের প্রোডাক্ট যখন শো করবে তখন সেই পেজটা এমন হবে। তো ডিফারেন্ট পেজের কি ডিফারেন্ট ডিজাইন আসবে। তো ওভারঅল সিস্টেমে কি আমাদের একটা ডিজাইন চলে আসবে, যেটা আমরা এই স্টেপ 4-এ করব। আর ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে এবং যারা সার্ভিস নিচ্ছে তারা যখন সেটা অ্যাপ্রুভ করে ফেলবে, ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে, নেক্সট কি হবে? ইমপ্লিমেন্টেশন। সেখানে কি প্রোগ্রাম লেখা হবে, ওয়েবসাইটটা বিল্ড আপ করার জন্য ব্যাক এন্ডের কাজ হবে, ফ্রন্ট এন্ডের কাজ হবে। ব্যাক এন্ডে যারা আছেন সেটা বিল্ড আপ করবেন, বা কোনো এই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শো করার জন্য কি অবশ্যই ডেটাবেসের প্রয়োজন হবে, সেই ডেটাবেসটা সেট আপ করতে হবে যাতে করে যখন বিভিন্ন ইউজার লগ ইন করবে তাদের ইনফরমেশন যেন সেখানে স্টোর হয়ে থাকে, প্লাস প্রোডাক্ট যখন এন্ট্রি করা হবে সেই ইনফরমেশন যেন লগ ইন করা হয়ে থাকে। তো ওভারঅল ব্যাক এন্ড বলেন, ডেটাবেস বলেন, ওভারঅল ইমপ্লিমেন্টেশনটা আমাদের এই স্টেপ 7-এ চলে আসবে। এরপরে কি স্টেপ 8, এই কাজটা করা হয় মূলত আমাদের ফাইনাল যখন একটা সিস্টেম ডেলিভারি করা হয় বা ওয়েবসাইট ডেলিভার করা হয়, সেটা করার আগে কিন্তু অল পসিবল ওয়েতে সেটাকে টেস্ট করা হয়। টেস্ট করার ফলে আবার কোথায় যায়? ব্যাকে আবার ডেভেলপার কাছে সেই সিস্টেমটা পাঠানো হয় যে আমি এই বাগগুলো বের করেছি, বা ডিবাগ করার পরে টেস্ট করার পরে আমি এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করেছি, এগুলোকে আমার এখন সলভ করতে হবে। তো এই কাজগুলো হয়ে থাকে আমাদের এই স্টেপ 8-এ। আর লাস্টে কি? লাস্টে হচ্ছে মডিফিকেশন। অবভিয়াসলি যে প্রবলেমগুলো আছে সেগুলো ফিক্স করা হয়, বেটারমেন্টের কাজ করা হয়, এবং আমাদের সিস্টেমটা যেন ইফেক্টিভ ওয়েতে রান করতে থাকে, মেনটেনেন্সটা যাতে বেটার হয়,
যেমন ধরেন যে হচ্ছে সার্ভিসটা নিল, ওয়েবসাইটটা রান করছে, কিন্তু যারা ওয়েবসাইট রান করবে তাদেরকেও তো বোঝাতে হবে যে এভাবে আমাদের সিস্টেমটা রান করে থাকে, এভাবে আপনারা প্রোডাক্ট এন্ট্রি দিবেন, এভাবে আপনাদের ইউজারকে বলতে হবে যে লগ ইন করার ক্ষেত্রে। তো এই কাজগুলো আমরা এই সিস্টেম মডিফিকেশন প্লাস ইভালুয়েশন 8 এবং 9, এটা 7, 8, 9 এই কাজটা আমাদের মাল্টিপল টাইমস সার্কেল আকারে ঘুরতে থাকে, যে হচ্ছে যে ইউজার থেকে যদি তারা কোনো ডিফিকাল্টিস ফেস করে থাকে বা হচ্ছে কোনো বাগ যদি তাদের মনে হয়, সেটা তারা হচ্ছে ইভালুয়েশন করার পরে সেটা ফাইন্ড আউট করে পরে সেটা আবার ডেভেলপমেন্ট সেকশনে যাবে, ডিজাইন সেকশনে যাবে, সেখান থেকে ডিজাইন হয়ে ডেভেলপড হয়ে আবার ইভালুয়েট করবে। যদি সেটা প্রপার ওয়েতে কাজ করে দেন হচ্ছে সেই মডিফিকেশনটা আপডেট করা হবে। যেমন আপনাদের বিভিন্ন ওয়েবসাইট বলেন বা হচ্ছে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আপডেটটা আসে। এই আপডেটটা কখন আসে? যখন আমাদের সিস্টেম মডিফাই করা হয়, মডিফিকেশন কমপ্লিট হয়, তখনই কিন্তু বিভিন্ন আপডেট আসে। আপনারা যখন হচ্ছে এই যে পিসি বা ল্যাপটপ চালাচ্ছেন, এটাও কি একটা সিস্টেম? এই সিস্টেমেরও কিন্তু আমাদের আপডেট আসে। আপডেটটা কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফলো করেই প্রত্যেকবার আপডেট আসে। হুট করে কোনো কিছু কিন্তু বা কোনো সিস্টেমে কিন্তু চেঞ্জ আসে না। তো যেই কথাগুলো বলা হলো সেটাই হচ্ছে এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আকারে দেয়া আছে। রিকোয়ারমেন্টস এর ডিটারমিনেশন 9টা স্টেপ এখানে দেয়া আছে। তো প্রথমে দেখেন ডিটারমাইন করার পরে ইউজারের রিকোয়ারমেন্ট নেওয়ার পরে সেটা কি করা হয়, স্পেসিফাই করা হয়। স্পেসিফাই করার পরে হচ্ছে আমরা রিকোয়ারমেন্টস গুলো এবং বিভিন্ন পাথ দেখে আমরা হচ্ছে ফিজিবিলিটি স্টাডিটা করি বা ফিজিবিলিটি অ্যানালিসিস করি। অ্যানালিসিস করার পরে আমরা হচ্ছে স্পেসিফাই করি। স্পেসিফাই করার পরে দেখেন একটা বিষয় এখানে আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার স্টাডিতে যাচ্ছে, তারপরে সিস্টেম ডিজাইন করছে, কিন্তু এখানে আবার আমাদের ডিরেক্ট সিস্টেম ডিজাইনে চলে আছে। কারণ কি, অনেক সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে এক্সট্রা করে হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। এক্সিস্টিং যে সিস্টেমটা আছে সেখানে যে হার্ডওয়্যারগুলো আছে সেটা দিয়ে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়। এখন আপনি যদি হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে চান, ও সিম্পল একটা ওয়েবসাইট, আপনি কি নতুন করে র্যাম্প অ্যাড করবেন বা হচ্ছে এসএসডি লাগাবেন? আপনার এক্সিস্টিং যে পিসি আছে সেটা দিয়ে যদি আপনার কাজ হয়ে যায় তাহলে তো আলাদা করে হার্ডওয়্যার স্টাডির দরকার নাই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই পয়েন্টটা স্কিপ করে ডিরেক্ট হচ্ছে স্পেসিফিকেশন থেকে সিস্টেম ডিজাইনে যেতে পারেন। এবং সিস্টেম ডিজাইনের পরে সেখানে হচ্ছে টেস্টের প্ল্যান আসবে, বিভিন্ন লজিক্যাল ভাবে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন করা হবে। ইমপ্লিমেন্টেশন করার পরে হচ্ছে ইভালুয়েশন আসবে। ইভালুয়েশন করার পরে এবং সেখানে মাল্টিপল ওয়েতে টেস্ট করার পরে কিন্তু লাস্টে সিস্টেম মেইনটেনেন্স বা মডিফিকেশনের টার্মটা আসবে। আর এটাও যে কমপ্লিট বা শেষ না, এখান থেকে আমরা কি একটা সিস্টেমের ইমপ্রুভমেন্টের জন্য আবার সেই কাজগুলো করব, আবার হচ্ছে সেম ভাবে এখান থেকে যে প্রবলেমগুলো আসবে এই প্রবলেমগুলো থেকে আবার আমরা এই 9টা স্টেপ ফলো করে কিন্তু সিস্টেমের আপডেট ভার্সনটা আমরা নিয়ে আসি। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? সিস্টেমের যে লাইফ সাইকেলটা আছে ডায়াগ্রাম লাস্টে দেখানো হলো বা বিভিন্ন স্টেপ দেখানো হলো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা প্রবলেম আছে? এখন আমি যদি যে কোনো একটা সিস্টেম নিয়ে বলি, আপনারা কি এই লাইফ সাইকেল প্রত্যেকটা স্টেপে কি কি কাজ হয় সেটা নিয়ে বলতে পারবেন না? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। করতে হবে ম্যাম। প্রবলেম নাই, এটা ঠিক আছে। মানে বুঝতে পেরেছেন তো যে কোন স্টেপে কি কাজ হচ্ছে আমার? জি ম্যাম, বুঝতে পারছি। এরপর টপিকে যাব। আচ্ছা, ম্যাম চেষ্টা করতে হবে, পড়তে হবে। জি অবশ্যই, এখানে সব কিছুই হচ্ছে থিওরিটিক্যাল, সো টপিকগুলো পড়তে হবে, পড়লে ক্লিয়ার হবে। যেমন ধরেন আপনাদের হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে বলা হলো, আইটি ফার্ম নিয়ে বলা হলো, কিন্তু আপনাদের কোশ্চেনে আসলো যে হচ্ছে আপনাদের এই যে সিস্টেমটা আছে, যে ইনস্টিটিউশনে আপনারা পড়তে আসছেন সেটার লাইফ সাইকেলটা কেমন হয় সেটা নিয়ে যদি লিখতে বলা হয়, প্রথমে কি করা হয়? দেখানো হয় যে অনেক তো ইউনিভার্সিটি আছে, তো আপনি যদি এখন চিন্তা করেন যে নতুন একটা ইউনিভার্সিটি দিবেন, তো নতুন একটা ইউনিভার্সিটি দেওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্টস এর দরকার হয় সেটা আমাদের ফার্স্ট এই স্টেপে আসবে। তারপরে হচ্ছে আপনি এ ক্যাটাগরির ইউনিভার্সিটি বিল্ড আপ করবেন নাকি বি নাকি সি, কোন ধরনের ইউনিভার্সিটি আপনি দিবেন সেটা একটা স্পেসিফিকেশন, কোনটা দিলে আপনার বেটার হয়। আপনার হচ্ছে এ গ্রেডের ইউনিভার্সিটি দিলে বেটার হবে কারণ আপনার কাছে অনেক বেশি
রিসোর্স আছে বা অনেক বেশি টাইম আছে, অনেক কস্ট, আপনি অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন, অনেক ভালো ভালো টিচার আপনি হায়ার করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে যে আপনার যারা ইউজার আছে তারা কি হুট করে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিট করবে কিনা। যদি এ গ্রেডের ইউনিভার্সিটি গুলো হয়, যেমন ব্র্যাক, এনএসইউ যেগুলো আছে, তো এগুলো সবগুলো চিন্তা করার পরে আপনি চিন্তা করলেন যে না, আপাতত আমি বি বা সি গ্রেডের একটা ইউনিভার্সিটি করব, আস্তে আস্তে আমি আমার সিস্টেমটাকে ডেভেলপ করে এ গ্রেডে নিয়ে যাব। তো যখন আপনি এটা স্পেসিফাই করে ফেলেন তখন এই স্টেপে আছেন। তারপরে কি ইউনিভার্সিটি বিল্ড আপ করার জন্য অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করতে হবে যে আমার কতগুলো ক্লাসরুমের প্রয়োজন আছে, বা কয়টা ক্লাসরুম দিয়ে আমরা কয়টা স্টুডেন্টকে ভালো মতো গ্রাজুয়েশন পর্যন্ত সার্ভিস দিতে পারবো, কয়টা পাথ আছে, কি আমি কি হচ্ছে এখন রেন্টালে যাব নাকি একটা পার্মানেন্ট ক্যাম্পাস নিয়ে আসবো। তো এই বিভিন্ন ধরনের স্টাডিগুলো আমরা ফিজিবিলিটি স্টাডিতে করব, এবং লাস্টে আমরা হচ্ছে যেই পাথটা দেখব সেখানে আমরা সেটাকে স্পেসিফাই করে সেই সিস্টেমটা কি, আগেই তো আপনি হুট করে পার্মানেন্ট ক্যাম্পাস করবেন না, অবশ্যই সেটাকে ডিজাইন করবেন, দেখবেন যে হচ্ছে কিভাবে কাজ করলে ভালো হয়, সেই কাজগুলো আমাদের সিস্টেম ডিজাইনে আসবে। তারপরে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি একদম পূর্ণ একটা যেরকম আপনি ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন সেরকম একটা ইমপ্লিমেন্টেশন আপনার আসবে। কিন্তু তারপরেও কি সেটার ইভালুয়েশন করা হয়, যেমন হচ্ছে প্রত্যেকবার স্টুডেন্ট আসে তাদের থেকে ফিডব্যাক নেওয়া হয়, টিচারদের ফিডব্যাক নেওয়া হয়, সিস্টেমের ফিডব্যাক নেওয়া হয় যে কোনটা করলে ভালো হয়, কি করা যায়, বা হচ্ছে কি কি আপডেট নিয়ে আসতে হবে, এই কাজগুলো ইভালুয়েশনে আসবে, এবং সেই অনুযায়ী যদি তারা চেঞ্জ করে থাকে সেটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপে আসবে। এটা কিন্তু আপনাদের হচ্ছে যে কোনো সিস্টেমের জন্য বলা হতে পারে, আপনার সেই সিস্টেমের কথা মাথায় রেখেই এই লাইফ সাইকেল যেটা আছে সেটা আপনাদের লিখতে হবে, বা এই ডায়াগ্রাম থাকলে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টস, এই নামগুলো সেম থাকবে কিন্তু এই লেবেলিং এর ইনফরমেশন গুলো হয়তো আমাদের এক একটা সিস্টেমের ক্ষেত্রে এক এক রকম হবে। আচ্ছা, এরপরে আসি পলিটিক্যাল কনসিডারেশন। পলিটিক্যাল কনসিডারেশনটা কি, যেমন ধরেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, নর্মালি কাজ করতে গেলে বা সরকারি অফিসে যখন আপনি কোনো একটা কাজ করতে যান সেটা খুবই লেন্দি হয়, টাইম কনজিউমিং হয়। কিন্তু আপনার যদি পরিচিত কেউ থাকে বা পলিটিক্যাল কারো যদি হচ্ছে হাত থাকে, তারা কিন্তু কাজটা ইজিলি করতে পারে। তো এই জিনিসটা কিন্তু সিস্টেম অ্যানালাইসিসে বলা হয়। নট সবসময় এটা নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই, অনেক ক্ষেত্রে এই কাজটা পজিটিভ ভাবেও নেওয়া হয়। যেমন ধরেন যে আপনার যদি সুপারিশ করা হয়, যেটাকে বাংলা ভাষায় বলে যে সুপারিশ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তো পলিটিক্যাল কনসিডারেশনটা এই বিষয়টাকে ইঙ্গিত করে। এটাকে জাস্ট পজিটিভ ওয়েতে এখানে লেখা হয়েছে যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, এটাকে নর্মালি করতে গেলে কাজ হচ্ছে না, অনেক ক্ষেত্রে আপনি বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, আপনার অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, আপনার কাজ একটা পোর্শনে গিয়ে স্টাক হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে এই যে সাপোর্টটা নিয়ে থাকেন, কারো একটা সাপোর্ট নিয়ে সেই কাজটা বেটার ওয়েতে করে থাকেন, তখন সেটাকে বলা হবে পলিটিক্যাল কনসিডারেশন। এখন মানুষ এটাকে পজিটিভের চেয়ে নেগেটিভ দিকে বেশি ইউজ করে থাকে, কিন্তু নর্মালি একটা নির্দিষ্ট স্কেল বরাবর যদি রাখা হয় এটাকে, যেমন ধরেন 1% বা 2%, তখন সেটাকে একটা পজিটিভ ওয়েতে ধরা হয় যে হচ্ছে আমি একটা কাজ করতে যাচ্ছি, সেখানে পারছি না, কিন্তু আমি কারো হেল্প নিয়ে সেই কাজটা আরেকটু তাড়াতাড়ি করতে পারছি। তো এই কনসেপ্টটাকে বলা হয় পলিটিক্যাল কনসিডারেশন। আর নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রোটোটাইপিং। অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন করতে চাইবেন, একটা বড় সফটওয়্যার আপনি নিয়ে আসতে চাচ্ছেন বা একটা বড় সিস্টেম যদি আপনি নিয়ে আসতে চান, অবশ্যই সেটার আগে একটা প্রোটোটাইপ ক্রিয়েট করতে হয়। যেমন ধরেন যে আমাদের আর্কিটেকচারে কোনো একটা বিল্ডিং করার আগে সেটার আগে কি করতে হয়, আর্কিটেকচাররা কি করে থাকে, একটা প্রোটোটাইপ শো করে থাকে। বা হচ্ছে আপনি একটা মেশিন বিল্ড আপ করতে চাচ্ছেন, অনেক বড় একটা মেশিন, সেটা নিয়ে আপনি ধরেন যে আরএফএল এর যে কোম্পানি আছে তারা প্লাস্টিকের বিভিন্ন জিনিস বানায়, আপনিও ধরেন সেরকম একটা সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো সেরকম একটা কাজ করার জন্য কি বড় বড় মেশিন আগে তৈরি করতে হবে, যেটার মাধ্যমে ছাঁচের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারি। তো সেটা কি আপনি হুট করে সেই মেশিনটা নিয়ে আসবেন না, প্রথমে আপনি কি করে থাকেন সেটা একটা প্রোটোটাইপ বিল্ড আপ করে থাকেন। তো ফাইনাল প্রোডাক্টের তৈরি করার আগে বা সেটা ইমপ্লিমেন্ট করার আগে আপনি যদি সেটার একটা ড্রাফট নিয়ে আসেন বা একটা ড্রয়িং বের করেন যে আমার ইনপুট এটা হবে, আউটপুট এটা হবে, আমার অল স্টেপটা আমি এখানে একটা ড্র করেছি, বা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায়
দেখবেন যে প্রজেক্টের ক্ষেত্রে স্পেশালি যারা হচ্ছে আর্কিটেকচাররা থাকে তারা হচ্ছে ককশিট দিয়ে বা ফোম দিয়ে বর্তমানে 3D প্রিন্ট করে তারা প্রোটোটাইপ ক্রিয়েট করে থাকে। বা একটা মডার্ন সিটি আপনি বানাতে যাচ্ছেন, হুট করে তো মডার্ন সিটি হয় না, সেটার আগে কি করা হয়, একটা প্রোটোটাইপ বিল্ড আপ করা হয়, সেটা গ্যাজেট থাকে সেগুলো পাস করানো হয়, তারপরে আপনি হচ্ছে আলটিমেট বিল্ড আপে যান। কিন্তু সেটার আগে কি করতে হয়, আমাদের একটা ড্রাফট, সব কাজেরই একটা ড্রাফট ক্রিয়েট করতে হয়। এই ড্রাফটটাকেই বলা হয় প্রোটোটাইপিং। যখনই আপনি একটা কাজ করার আগে, সিস্টেম বিল্ড আপ করার আগে একটা ড্রাফট ক্রিয়েট করবেন, ড্রয়িং করে দেখবেন আমার ইনপুট থেকে আউটপুটে যাওয়ার জন্য কি কি কাজ করতে হচ্ছে, সেটাকে বলা হবে প্রোটোটাইপিং। আর প্রোটোটাইপিং নিয়ে আসলে আমাদের লাইফ সাইকেলে একটু চেঞ্জ আসে। তো তখন আমাদের এটা হচ্ছে আপনাদের বই থেকে নেওয়া, আপনারা চাইলে বইতেও পড়তে পারেন বা এখান থেকে আপনারা দেখতে পারেন। তো যখন আমরা প্রোটোটাইপিংটা অ্যাড করে থাকি তখন স্টার্টিংটা হয় সেম ভাবে, যেমন হচ্ছে আমরা ডিটারমাইন করি যে কি কি রিকোয়ারমেন্টস এর দরকার হবে এবং সেটাকে আমরা কি করে থাকি, স্পেসিফাই করে থাকি। তো স্পেসিফিকেশন এবং ডিটারমিনেশনের কাজটা আমরা হচ্ছে এই ফার্স্ট স্টেপে করব। তারপরে নেক্সট স্টেপে আমরা যেটা করব, ডিরেক্টলি আমরা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি বা হচ্ছে স্পেসিফিকেশন, ফাইনালাইজেশন বা হচ্ছে ডিজাইন ইমপ্লিমেন্টেশনে না গিয়ে প্রথমে আমরা একটা প্রোটোটাইপ বিল্ড আপ করব, যে আমাদের ইনপুট, প্রসেসিং, আউটপুট, ইনপুট থেকে কিভাবে প্রসেস করে আমরা আউটপুট পাচ্ছি সেটার একটা ড্রাফট আমরা আগে ক্রিয়েট করব, দুইজন একজন করে। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছেন, আপনি ধরেন কোন একটা ক্লোথিং ব্র্যান্ডও নিয়ে আসতে যাচ্ছেন, তো সেটার ক্ষেত্রে কি করে থাকেন, আগে একটা দুইটা করে স্যাম্পল আপনারা নিয়ে আসেন, স্যাম্পল গুলো বাজারে গিয়ে দেখেন এটার ফিডব্যাক কেমন আসছে, যদি আউটপুট ভালো আসে তারপরে আপনারা নেক্সট স্টেপে যান। তো এই ওভারঅল কাজটা আমরা প্রোটোটাইপিং এই সেকশনে করব। এখানে ধরেন আপনি একটা প্রোডাক্ট প্রথমে বিল্ড আপ করলেন, সেটা ভালো আসলো না, কাপড়ের কোয়ালিটি আমাদের ভালো আসলো না, বা হচ্ছে যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা ভালো আসলো না। তো এটার জন্য কি বারবার সেখানে ইমপ্রুভমেন্টের কাজ করা হয়। যখন আমাদের প্রোটোটাইপ বা হচ্ছে স্যাম্পলটা ভালো হয় তখন আমরা সেটা কি করে থাকি, একদম তখন 200-300 পিস আকারে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করে থাকি। তো যখন আপনার প্রোটোটাইপিং, বর্তমানে যত ধরনের কাজ হয় সবগুলোতেই প্রোটোটাইপিংটা অ্যাড করা হয়। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা ছিল আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা, কিন্তু আমরা যখন রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে যাব অবশ্যই আমাকে প্রোটোটাইপ আগে বিল্ড করতে হবে। হুট করে আপনি 200 পিসের কোনো প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে পারবেন না, সেটা সেল হবে না। প্রথমে আপনাকে স্যাম্পল নিয়ে আসতে হবে, সেটা টেস্ট করতে হবে, তারপরে আপনি হচ্ছে বাল্কে সেই প্রোডাক্টটা নিয়ে আসবেন। তো যখন আপনার টেস্টিং অ্যাপ্রুভড হবে তখন আপনি সেটা কি প্রোটোটাইপটাকে ইমপ্লিমেন্ট করবেন, ফাইনালি সেটাকে কনভার্ট করবেন এবং সিস্টেমটা কি করতে হবে, পোস্ট ইমপ্লিমেন্টেশন থাকবে। আপনি যদিও হচ্ছে প্রোটোটাইপ দেখে 200 পিস নিয়ে আসেন, তারপরেও সেখানে কি অনেক ধরনের ডিফল্ট চলে আসে। আপনি ধরেন একটা বাজারে বই বা লাইব্রেরি দিতে চান না কেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কি সেখানে বইটা ভালো মতো সেল হচ্ছে না, বা এই টাইপের বই, বিভিন্ন জনরার বই থাকে এই টাইপের, হয়তো আপনি স্যাম্পলিং এ দেখেছেন হ্যাঁ এই বইটা সেল হচ্ছে, ফ্রিকশনাল বইটা অনেক বেশি সেল হচ্ছে, কিন্তু আপনি যখন বাল্কে সেই প্রোডাক্টটা নিয়ে আসেন 200-400 বা 2000-3000 টনে নিয়ে আসছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের এই ফ্রিকশনের চেয়ে আমাদের হচ্ছে অ্যাকশন এই টাইপের বইগুলো বেশি সেল হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি পোস্ট ইমপ্লিমেন্টেশন বা মেনটেনেন্সেরও কিছু কাজ হয়ে থাকে, তখন আমরা একটু চেঞ্জ করে থাকি, বা আমাদের হচ্ছে নেক্সট যে ইনভেস্টমেন্ট সেটার ক্ষেত্রে আমরা পোস্ট ইমপ্লিমেন্টেশন এবং মেনটেনেন্সের কাজটা করে থাকি। তো এটা হচ্ছে আমাদের আসলে রিয়েল লাইফে প্রোটোটাইপ সহ আমাদের ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেলের যে ক্রাইটেরিয়া সেটা। আর নেক্সট হচ্ছে আমাদের সিস্টেম অ্যানালিস্ট। একটু আগে আমরা দেখলাম যে আমাদের কিভাবে একটা সিস্টেম বিল্ড আপ করতে হয়, সেটার কি কি স্টেপ থাকে, প্রোটোটাইপ সহ আমাদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কাজগুলো কেমন হয়, এগুলো আমরা দেখলাম। নেক্সট আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অ্যানালিস্ট, মানে হচ্ছে যে এই কাজগুলো করবে তার কি কি দায়িত্ব থাকতে পারে বা তার কি কি স্কিলের দরকার হবে। কারণ আপনি যখন একটা সিস্টেম বিল্ড আপ করবেন অবশ্যই আপনাকে হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করতে হবে। আপনি তাহলে কাদেরকে হায়ার করবেন, সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাদেরকে হায়ার করবেন। এখন ডেভেলপারকে যদি হুট করে আপনি অ্যানালিস্ট করে দেন তাহলে তো সে সেই কাজ করতে পারবে না। তো সেটার জন্য সিস্টেম অ্যানালিস্ট কারা হয়, যারা সিস্টেম বিল্ড আপ
বা হচ্ছে সিস্টেম নিয়ে কাজ করে থাকে, বিভিন্ন অ্যানালিসিস করে থাকে, মূলত ম্যানেজার বা হায়ার র্যাঙ্কে যারা থাকে তাদেরকেই, বা হচ্ছে অনেক যদি আপনার কোম্পানি অনেক বেশি বড় হয় তখন আপনি আলাদা করে একটা সিস্টেম অ্যানালিস্টের টিম রাখতে পারেন। কিন্তু নর্মালি আপনি যদি একটা ছোট সিস্টেম নিয়ে কাজ করতে চান তখন দেখা যায় আপনি নিজেই সিস্টেম অ্যানালিস্ট হয়ে যায়, আপনি নিজেই রিকোয়ারমেন্টস দেখছেন, নিজেই স্পেসিফাই করছেন, ইমপ্লিমেন্টেশনের অর্ডার আপনিই দিচ্ছেন। কোনো ম্যানেজার যদি বড় কোনো টিম হয় তখন আপনি গ্রুপ গ্রুপ করে করতে পারেন, কিন্তু নর্মালি ছোট টিমের ক্ষেত্রে দেখা যায় আপনি নিজেই সিস্টেমের অ্যানালিস্ট হয়ে যাচ্ছেন। তো এই সিস্টেম অ্যানালিস্ট হওয়ার জন্য আপনার কি কি স্কিল দরকার আছে, বা হচ্ছে আপনি যখন ইন ফিউচার কাউকে হায়ার করতে যাচ্ছেন তখন আপনি কি কি স্কিল তার মধ্যে দেখতে যাচ্ছেন, এই টার্মগুলো আমরা পড়বো নেক্সট টপিকগুলোতে। এখন বলেন যে এই টপিকগুলো কি আমরা আজকে পড়বো নাকি নেক্সট ক্লাসে পড়বো? যে একটা ম্যাম সিস্টেম নেক্সট ক্লাসে অ্যানালিস্ট। পড়ি। ম্যাম নেক্সট ক্লাসে পড়ি। ম্যাম আমাদের ক্লাস আছে তো, নেক্সট ক্লাসে আমরা করি, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রাইডেতে আমাদের যখন অফলাইনে ক্লাস হবে, যদি যেহেতু ঈদের পরে এটা ফার্স্ট ফ্রাইডে, যদি অ্যাটেন্ডেন্স 2 সেকশনের কম থাকে তাহলে কম্বাইন করেও আমি ক্লাস নিতে পারবো। আপনারা যখনই ক্লাসরুম ফাঁকা পাবেন 10টার পরে যে কোনো টাইমে যদি ক্লাসরুম ফাঁকা পান আমি সেই টাইমে ক্লাসটা নিয়ে নিব, আর সেই দিন হয়তো আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিতে পারবো। তো আজকে একটু কষ্ট করে 2 সেকশনের সিআর অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখেন। শেয়ার ওকে ম্যাম। আচ্ছা তামান্না কোথায়? ইনবক্সে দিয়ে দাও। আচ্ছা এই ধরনের সাউন্ড কে করছেন? এটা তো একটা ফর্মাল ক্লাস হচ্ছে, এখানে কি এই ধরনের কাজ করা? আপনারা তো এখন বড় হয়েছেন, আমাদের মিনিমাম ফর্মালিটি তো মেনটেন করা উচিত, তাই না? এখানে তো আমি এখনো এক্সিস্টিং। আমি যদি ধরতে পারি যে কে এই কাজটা করেছেন আমি কিন্তু তার অ্যাটেন্ডেন্স বাদ করে দিব, বা হচ্ছে সিআর যেটা নিচ্ছেন সেটা কিন্তু আমি কাট করে দিব। নেক্সট টাইম এই ধরনের কাজ করবেন না। আপনারা নিজেদের মধ্যে ফান করেন বেটার, কিন্তু যখন একটা ফ্যাকাল্টি থাকবে ওই টাইমে তো মিনিমাম ফর্মালিটি মেনটেন করতে হবে, তাই না? জি ম্যাম ওয়েট আচ্ছা এ সেকশনের সিআর কি আছেন, প্রেজেন্ট আছেন? জি ম্যাম। আচ্ছা আপনিও তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। ঠিক আছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি একটু পর। আমি আপনাদের হচ্ছে খুব ভালো মতোই ক্লাস নিচ্ছি, প্লাস হচ্ছে আপনাদের সাথে যতটা ফ্রেন্ডলি হয়ে ক্লাস নেওয়া যায় আমি সেটাই কাজ করছি, কিন্তু আপনাদের বিহেভিয়ার যদি ইন রিটার্ন এরকম আসে তখন কিন্তু আমাকে অবশ্যই স্ট্রিক্ট হতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন।